বাংলাদেশ আসলে সৌদি আরবের পাচারটা বন্ধ করবে কবে? আজকের একটা নিউজে দেখলাম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত দেখা করেছেন এবং সেখানে উনি বলছেন যে ৬৯,০০০ রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার জন্য, মানে তাদের পাসপোর্ট নবায়ন করার জন্য। এটা বহুদিন আগে থেকেই আমরা দেখছি যে তাদের পাসপোর্ট নবায়নের জন্য বলা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করেছিলেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে অবৈধভাবে সৌদি আরবে কিভাবে প্রবেশ করলেন? মানে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যদি প্রবেশ করেন সেই মুহূর্তে তাদের নাগরিকত্ব কি দেওয়া ছিল? তারা কি তখন বাংলাদেশের নাগরিক হিসেবে পাসপোর্ট নিয়েছিলেন? তাহলে এখন কেন তাদের পাসপোর্ট নবায়ন হচ্ছে না? এবং এই ৬৯,০০০ মিয়ানমারের প্রবাসীদের বলা হচ্ছে যদি কেউ ১৯৭৭ সালের পরে যায় বা ১৯৭৪ সালের পরে যায়, এটা হচ্ছে ২০২৫ সাল। যদি আমরা কাউন্ট করি ১৯৮০ হিসেবে, এরপরেও 45 ইয়ার্স এবং একজন শ্রমিক মানে অ্যাটলিস্ট সে ১৫ বছরের পরে বা ১৮ বছরের পরে ২০ বছরের পরে সৌদি আরব গিয়েছেন। তার মানে তার বয়স এখন যদি আমরা হিসেব করে দেখি তাহলে 65। এই ৬৯,০০০ রোহিঙ্গাদের কেন বারবার সৌদি সরকার বাংলাদেশ সরকারকে বাধ্য করছে, বারবার প্রশ্ন করছে যে আপনারা কেন বাংলাদেশের পাসপোর্ট দিচ্ছেন না? বাংলাদেশই বা কেন দিচ্ছিল না? এই মুহূর্তে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তাদেরকে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে তারা ত্বরান্বিত গতিতে আগাচ্ছেন, মানে দ্রুত প্রক্রিয়া গতিতে আগাচ্ছেন যে সৌদি আরবে যারা আছেন রোহিঙ্গাদের তাদের পাসপোর্ট দেওয়া হয়। এবং সৌদি আরব এরকম কথা বলছে যে এই পাসপোর্টধারী যাদেরকে পাসপোর্ট নবায়ন করা হবে এই রোহিঙ্গাদের তারা বাংলাদেশে ফেরত পাঠাবেন না। বাংলাদেশে যদি ফেরত না পাঠানো হয় তাহলে তাদেরকে বাংলাদেশের পাসপোর্টই কেন নবায়ন করতে হবে? তারা যদি সেখানে গত ৪০ বছর ধরে বা ৪৫ বছর ধরে সেখানে থেকে থাকেন, তাহলে কেন সৌদি আরব তাদের পাসপোর্ট দিচ্ছেন না, তাদের নাগরিকত্ব দিচ্ছেন না? এবং তারা যদি মিয়ানমারের রোহিঙ্গা হয়ে থাকে তাহলে সৌদি আরব কেন প্রেসারাইজড করছে না মিয়ানমারকে তাদের পাসপোর্ট দেওয়ার জন্য? তারা কিভাবে গেলেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ৩২ লাখ বাংলাদেশি সৌদি আরবে কাজ করেন, নারী পুরুষ। এবং এখানে সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে যে আমরা কখনো সৌদি আরবকে কোনো কিছু বলি না। আমাদের প্রচুর শ্রমিক, বিশেষ করে নারী শ্রমিক, সেখান থেকে তাদের লাশ আসে, তারা এসে কমপ্লেইন করেন যে নির্যাতনের শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন। বাট এগুলো বিষয় নিয়ে আমরা কিন্তু কখনো আমাদের বড় পদের লোকজনদের কখনো কথা বলতে শুনি না। তারা কি সেখানে শ্রম মন্ত্রণালয় কি করে আসলে? তাদের ক্ষেত্রে কি আসলে তাদের ডিসিশনটা কি? আমাদের এখানে দেখা যায় ২০১৫ সালের পরে সেখানে বলা হয়েছিল যে একজন নারী শ্রমিকের ক্ষেত্রে সেখানে হচ্ছে আরো ২ জন যেতে পারবে এবং তার ফ্যামিলি পার্সনও যেতে পারে। সেক্ষেত্রে ২০১৬ সালে সেটা কিন্তু স্থগিত করা হয় এবং আমাদের একজন নারীর বিপরীতে ২ জন পুরুষ নেওয়া হয়। কেন? মানে তাদের যদি ঘরের কাজ করার জন্যই নেওয়া হয়, বাবুর্চির জন্যই নেওয়া হয়, খাবার রান্না করার জন্যই নেওয়া হয়, ছেলেরা অনেক ভালো রান্না করে, শুধু ছেলেদের কেন নেওয়া হচ্ছে না? কেন বিনা টাকায়, যে কোনো ধরনের টাকা পয়সা ছাড়া বাংলাদেশের নারীদের গৃহকর্মীর কাজ দেওয়ার জন্য সৌদি আরবে নেওয়া হচ্ছে? এখানে অনেক কথা উঠে এসছে, আমরা অনেক সময় দেখছি নিউজ খুব একটা করে না আমাদের মেইন স্ট্রিম মিডিয়ারা। বেশিরভাগ সময় সেখানে উঠে আসে যে তাদের সেখানে ধর্ষণের শিকার হন, যে একবার ছেলে আসে, বাবা যদি একবার হয় তাহলে ছেলে হচ্ছে ২ বার। মানে বিষয়টা হচ্ছে এরকম, তাদের আসলে বেসিক্যালি সেখানে সেক্স ওয়ার্কার হিসেবে কাজ করানো হয়। এগুলো নিয়ে আমাদের দেশের লোকজন কেন কথা বলে না? আমাদের সাংবাদিকরা কেন কথা বলেন না? আজকের যে ঘটনাটা ৬৯,০০০ রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে এরকম একটা মিটিং হয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, আমাদের মেইন স্ট্রিম মিডিয়া কোথায় গেলেন? তারা এটা নিয়ে কেন নিউজ করলেন না? প্রথম আলো কি করলেন? মানে দালাল মিডিয়া, আমরা জানি প্রথম আলো দালাল মিডিয়া, বাট দালাল মিডিয়া কি এই নিউজটা করতে পারতেন না? এবং এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে এটা দেওয়া নিয়ে কাজ হচ্ছে, তার মানে তাদেরকে পাসপোর্ট দিয়ে দেওয়া হবে, বাংলাদেশিদের তখন কিছু হয় না, বাংলাদেশিদের নিয়ে তখন কোনো কথা বলতে পারে না, এদেরকে কেন পাসপোর্ট দিতে হবে? আর এদের নিয়ে আমরা কেন কোনো তথ্য জানি না? মানে গত ১০-১৫ বছর ধরে এই ৬৯,০০০ রোহিঙ্গাদের নিয়ে বারবার তাদের পাসপোর্ট নবায়ন নিয়ে কথা উঠছে। কেন আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, আমাদের সাংবাদিক, আমাদের অ্যাক্টিভিস্ট, তারা কেন এটা নিয়ে কথা বলে না? ৬৯,০০০কে রোহিঙ্গাকে পাসপোর্ট নবায়ন করা মানে কি? বাংলাদেশের পাসপোর্ট তাদেরকে দিয়ে দেওয়া, মানে অবৈধভাবে তারা গিয়েছিলেন বা পরে তারা পাসপোর্ট ম্যানেজ করেছেন। প্রথম কথা হচ্ছে অবৈধভাবে তারা গেলেন কিভাবে, এবং সেখানে যাওয়ার পরে যদি তারা পাসপোর্ট পেয়ে থাকেন তাহলে
সেই পাসপোর্ট নিয়ে বাংলাদেশের পাসপোর্ট সেটা কেন নবায়ন হবে না? যদি তারা একবার পাসপোর্ট করে ফেলেন এবং বাংলাদেশের তারা নাগরিকত্ব দেখায় যদি পাসপোর্ট পেয়ে থাকেন, তাহলে পরবর্তীতে তারা কেন পাচ্ছেন না? সেটা নিয়ে সৌদি আরবের রাষ্ট্রদূতকে কেন বারবার এটা নিয়ে কথা বলতে হয়, বারবার তাগাদা দিতে হয়? এবং বেশি ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে যে তাদের যে নবায়ন করা হবে তার মানে কি? আমাদের দেশে যে রোহিঙ্গা আছেন 12 থেকে 15 লাখ, সেটা আমরা এস্টিমেট করি, সঠিক তথ্য বলতে পারি না যে কত লাখ রোহিঙ্গা বাংলাদেশে এখন আছেন এবং কোথায় কোথায় আছেন। এই রোহিঙ্গাদের কি আমরা পাসপোর্ট দিয়ে দিব? এদের কি আমরা নাগরিকত্ব দিয়ে দিব? মানে এরপরে তো রোহিঙ্গাদের নিয়ে কোনো কথা হচ্ছে না, কেউ কোনো দিক থেকে তাদের কোনো প্রেশারাইজড করছে না মিয়ানমারকে তাদেরকে নেওয়ার জন্য। তার মানে কি, আমরা যখন 71 সালে বাংলাদেশিরা যখন ভারতে ছিলেন এবং কিছু বাংলাদেশি তখন থেকেই আছেন এখন অব্দি, এদেরকে নিয়েও কিন্তু অনেক কথা শুনতে হয় এবং এরা কিন্তু এখনো ইন্ডিয়াতে ভালো নেই। মানে তাদেরকে সেই হিসেবে খোটা দেওয়া হয় বাঙাল ঘটির যে বিষয়টা, যে তোমরা 71-এ চলে এসেছিলে, তোমরা কিন্তু আর যাওনি। সেটার কিছু পার্সেন্ট, বেশিরভাগই চলে গেছে, 80-90% চলে গেছে, সে 10%। বাট রোহিঙ্গাদের নিয়ে আমরা দিনের পর দিন কেন কথা বলি না? একবার করে আসতে আসতে এখন অব্দি, এবং টেকনাফে যে এই যে এত ধরনের গন্ডগোল হচ্ছে, তারা উপাস থেকে গুলি মারছে, আমাদের বাচ্চাদের লাগছে, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, আমাদের মানুষ মারা যাচ্ছে, এগুলো নিয়ে কেন আমাদের দেশ কথা বলছে না? মানে আমাদের সরকার আসলে কি করছে? শেখ হাসিনা গভর্নমেন্ট এতদিন ধরে এটা নিয়ে অনেক কথা হওয়ার পরেও কিন্তু 69,000 রোহিঙ্গাদের পাসপোর্ট দেন নাই। তারা কিন্তু বারবার বলে এসছেন যে আমরা এটা নিয়ে যাচাই বাছাই করব এবং সৌদি থেকে তাদের যে কাগজপত্র দেওয়ার কথা, যে কাগজপত্র দেখানোর কথা, সেটা দেখানো হয় নাই এবং তাদেরকে সেই পাসপোর্ট দেওয়া হয় নাই। তাহলে এখন কেন হচ্ছে? এবং আমরা কেন এই শ্রম নিয়ে কথা বলছি না? আমাদের নারীরা, আমাদের নারী শ্রমিকরা সেখানে যে ধর্ষণের শিকার হচ্ছে, আমরা তারপরেও তাদেরকে দিচ্ছি। একজন নারী শ্রমিকের জন্য আমরা 2 জন পুরুষ শ্রমিক দিতে পারি, মানে আমাদের রেমিটেন্স আসছে। হ্যাঁ ঠিক আছে, ফাইন, রেমিটেন্স যোদ্ধা, তারা আমাদের দেশের কাজে লাগছে, কিন্তু আমরা যারা সরকারে বসে আছি, আপনারা কি ভাবতে পারছেন যে কাজের জন্য আপনার মেয়ে যখন ঘরের বাইরে যাচ্ছে, আপনার ফ্যামিলির কেউ যখন ঘরের বাইরে যাচ্ছে, আপনার মেয়ে হোক, আপনার ওয়াইফ হোক, আপনার বোন, আপনার মা, তখন কেউ ধর্ষণের শিকার হচ্ছে, সেটা কি আপনি মানতে পারবেন? সেটা যদি মানতে না পারেন, তাহলে বাংলাদেশের তারা কি আপনার বোন না? ভোট চাওয়ার সময় তখন বলতে পারেন আমার বোনেরা, আমার ভাইরা, মানে এটা হচ্ছে ভোট চাওয়ার সময়। ভোট চাওয়ার পরে কেউ আর মা বোন থাকে না, তখন সব হয়ে যায় গার্লফ্রেন্ড কোয়ালিটির। হ্যাঁ, মানে তাকে ধর্ষণ করুক, গণধর্ষণ করুক, সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, কারো কোনো মাথা ব্যথা নাই। এটা নিয়ে বারবার কথা হয়। সাংবাদিকরা কি করছেন আসলে? মানে নির্বাচনী প্রচারণা নিয়ে আপনারা অনেক ব্যস্ত, ঠিক আছে, ফাইন, সেগুলো আপনারা কাভার করছেন। আপনাদের কি উচিত না রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করার? এবং আপনাদের কি উচিত না এই যে রোহিঙ্গার এই ধরনের একটা নিউজ আপনাদের মেইন স্ট্রিম মিডিয়াতে নাই, আপনারা এটা নিয়ে মিডিয়াতে একটা কাজ করতে পারেন না? আর দালাল প্রথম আলো, আপনাদের উচিত অ্যাটলিস্ট 2 লাইন লেখা, যখন যে দল থাকেন সেই দলের সার্ভ করতে হয়, মানে নিউজের ক্ষেত্রে পত্রিকা বলেন, টিভি বলেন, বাট তারপরেও তো নিজের থেকে একটু করা উচিত না? যদিও আমি প্রথম আলোকে ভালোবাসি, মানে ঘুম থেকে উঠে সবার আগে প্রথম আলোই চেক করি, আই লাভ প্রথম আলো, বাট বলতে হয় প্রথম আলো দালাল মিডিয়া।